সুপ্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন এসিআই মোটরস নিবেদিত কৃষি জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি হাসনাত সুলাইমান। দর্শক, পৃথিবীতে অনেক আগে থেকেই কিন্তু কৃষির যন্ত্রপাতি এবং প্রযুক্তির ব্যবহার চলে আসছে, এবং এই প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করে কিছু উদ্যোগী কৃষক অন্য সকলের মতো তার নিজেরও কিন্তু জীবনের পরিবর্তন সাধন করেছেন। দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশে এই যন্ত্রপাতি বা প্রযুক্তি কতটুকু সম্প্রসারিত হয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব। তার সাথে সাথে দেখানোর চেষ্টা করব যে এই সকল যন্ত্রপাতি প্রযুক্তির ব্যবহার মানুষকে বা কৃষককে কতটুকু তাদের অবস্থার পরিবর্তনে সহায়তা করেছে। চলুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি। সময় ও শ্রম সাশ্রয়ের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে লাভজনক কৃষি ব্যবস্থা পেতে হলে প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার ছাড়া আর কোনো বিকল্প নেই। জমি চাষে পাওয়ার টিলার ও ট্রাক্টর, সেচ কাজে গভীর নলকূপ ও অগভীর পাম্প, ধান কাটা, মাড়াই ইত্যাদি কাজে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরির কারখানাও গড়ে উঠেছে। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বর্তমানে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য কোনো জায়গায় 50% এবং হাওর এলাকায় প্রায় 70% ভর্তুকি দিচ্ছে, এবং সরকার উপলব্ধি করতে পারছে যে বর্তমানে যদি খাদ্যশস্য বাড়াতে হয়, উৎপাদন বাড়াতে হয়, তাহলে একমাত্র যান্ত্রিকীকরণের মাধ্যমে সেটা সম্ভব। একজন ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা পাওয়ার টিলারের মাধ্যমে অন্যের জমিতে ভাড়ায় হাল চাষ করেও স্বাবলম্বী হতে পারেন। দেশে ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠানের উদ্যোগে সহজ শর্তে ও কিস্তিতে কৃষি যন্ত্রপাতি কিনে তা ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে। এটি বগুড়া জেলার শেরপুরে অবস্থিত আমিনপুর গ্রাম। আমিনপুর গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস 9 মাস পূর্বে একটি পাওয়ার টিলার কিনে অন্যের জমিতে হাল চাষ করে পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। চলুন তার সফলতার গল্পটি অনুষ্ঠানের এই অংশে শুনে আসি। চাচা, আমরা শুনছি যে আগে আপনার আসলে কিছুই ছিল না, এখন আপনার বাড়িতে এসে তো আমরা আসলে অনেক কিছুই দেখতেছি। তা আমাদেরকে আসলে একটু বলবেন যে আসলে কিভাবে আপনার আসলে অবস্থার পরিবর্তন? জি বলবো। আমি ওই যখন মনে করেন খাটনালো আসিল না, সলপল ছোট ছোট আসিল, একটাই ঘর আসিল। সলপল এলো বড় হলো, বললো যে আপনার আমাদের একটা পাওয়ার টিলার নিয়ে এসে দেন। বলো পাওয়ার টিলার কন্তান আনবো, কীভাবে আনবো? তো পরে একটা এনজিওর মাধ্যমে ওই টিএমএসএস জি জি হ্যাঁ, ওই জায়গার থেকে একটা পাওয়ার টিলার নিলাম কিস্তিত। কোন পাওয়ার টিলার নিলেন? কাদের পাওয়ার টিলার? এসিআই। আচ্ছা, নেওয়ার পরে ওই গাড়িটা মোটামুটি ভালো চলতেছে, ওর তানে আমি আগের উন্নত হয়ে গেছি। কিরকম উন্নত? কিরকম হয়েছে একটু? ওই ইটে বাড়িতে যাচ্ছে। এখন আগে ঘর আসলে একটা, এখন ঘর ইনশাল্লাহ 3টা, গরু বাছুর আছে। পাওয়ার টিলার কারণে জমি 10-12 বিঘা আবাদ করছি। 10-12 বিঘা? জি জি জি। আচ্ছা, এটা কয়দিনের মধ্যে এটা করছেন? এটা এই 8-9 মাসের মধ্যে। পাওয়ার টিলার তো নিচে 9 মাস এলো। আচ্ছা, এই 9 মাসের মধ্যে করছি। এখন এই যে এটার কোনো সমস্যা হইলে আসলে কি করে? সমস্যা হলো ওই কোম্পানির মেকানিক আছে। কাদের? কোন কোম্পানি? এই এসিআই কোম্পানি। আচ্ছা, তাদেরকে কিভাবে খবর দেন? ফোন দিই, ফোন নাম্বার দিয়ে দিছে আমার। হ্যাঁ, এর আগে একদিনকে আল্লাহ সমস্যা হচ্ছিল মেশিনের, ফোন দেওয়ার সাথে আসে। রাতে ফোন দিছি, সকালে মনে করেন ফজরের আজানের আগে এসে মেশিন ঠিক করে দিই। ফজর আজানের সময় এসে ঠিক? জি জি জি। এটা পাওয়ার টিলার না? জি জি।
আচ্ছা, এটা আপনি চালাইতে পারেন? হ্যাঁ আমি পারি। আর আর কি করছেন পাওয়ার টিলার কেনার পর? পাওয়ার টিলার কেনার পরে ওই যে পানি সেচা মেশিন একটা কিনছি। সেলো মেশিন? জি জি জি। পানি সেচ দেওয়ার জন্য? হ্যাঁ, সেচ দেওয়ার জন্য। চলেন ওইটা আমাদের। আচ্ছা চলো। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র ও শিল্পনগরী বগুড়া জেলায় কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনে একটি নীরব বিপ্লব ঘটেছে। মূলত ৬০-এর দশকের শুরুতে বগুড়া শহরে কৃষিভিত্তিক ক্ষুদ্র যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদন কারখানার গোড়াপত্তন হয়। আশির দশক থেকে ব্যক্তিগত উদ্যোগে বগুড়াতে প্রথম ফাউন্ড্রি শিল্প বা ঢালাই কারখানা বিকাশ লাভ করতে থাকে। এই সেক্টরটাকে ডেভেলপ করতে, ট্রেন আপ করতে হবে এবং এই যেরকম পার্শ্ববর্তী দেশে ফাউন্ড্রিকে ডেভেলপ করতে, ফাউন্ড্রি বা ইয়ে আছে, ইনস্টিটিউট আছে, সেখানে ট্রেনিং হচ্ছে, সেখানে প্ল্যানিং হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যেরকম বিসিক আছে ওইরকম ফাউন্ড্রি একটা ইনস্টিটিউট করাটা খুবই জরুরি। এগ্রিকালচার সেক্টরে তো সর্বক্ষেত্রেই ফাউন্ড্রি একটা কৃষি যন্ত্রাংশ যেটা চায়না বা আদার্স জাপান থেকে আগে আমদানি হতো, সেগুলো আমদানি বন্ধ হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে বগুড়াই একমাত্র বাংলাদেশে কৃষি উৎপাদনে সক্রিয় ভূমিকা পালন করছে। এই সমস্ত ফাউন্ড্রি কারখানার মাধ্যমে ডিজেল ইঞ্জিন লাইনার, পিস্টন, গজন পিন, সেচ পাম্প, ফুয়েল ফিল্টার, পিটি পুলি, নলকূপ ইত্যাদি প্রায় ৭৪ ধরনের হালকা কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরি হচ্ছে। দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বিসিক শিল্পনগরী বগুড়া এবং এই নগরীর এই জায়গাটিতে কিন্তু প্রায় ১৫ থেকে ২০টি ফ্যাক্টরি বা কোম্পানি আছে যারা কৃষি সেক্টরে ব্যবহৃত যত রকম যন্ত্রপাতি আছে, যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর এবং সেচ যন্ত্র, এসবের কিন্তু খুচরা যন্ত্রাংশগুলো কিন্তু এই এলাকাটিতে কিন্তু তৈরি হচ্ছে। তো চলুন আমরা আমাদের অনুষ্ঠানের এই অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে এই ফ্যাক্টরিগুলো তাদের সেই খুচরা যন্ত্রাংশ তৈরি করছে। এখানে বেশ কিছু ঢালাই কারখানা রয়েছে যা দীর্ঘদিন ধরে কৃষি যন্ত্রাংশ তৈরিতে ব্যাপক ভূমিকা ও অবদান রেখে যাচ্ছে। পুরাতন লোহা ও আমদানিকৃত কাঁচা লোহা মূলত এই শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই সমস্ত ভাঙ্গা লোহা ফার্নেসের মধ্যে ঠেলে দেওয়ার পর প্রায় ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে গলানো হয়। যে যন্ত্রাংশটি তৈরি হবে প্রথমে মাটি দিয়ে তার একটি ডায়েস বা কাঠামো প্রস্তুত করা হয়। অতঃপর যতগুলো ডাইস পূর্বে প্রস্তুত করা হয়েছে তার প্রত্যেকটিতে গলিত লোহা ঢেলে ঢেলে এক একটি নির্দিষ্ট যন্ত্রাংশ তৈরি করা হয়। ফাউন্ড্রি কারখানার প্রতিটি কাজ অত্যন্ত শ্রমঘন, কষ্টসাধ্য ও নিখুঁত কারুকাজের মাধ্যমে দক্ষ শ্রমিক দ্বারা সম্পূর্ণ করা হয়। এখানকার ২৭টি কারখানায় প্রায় ১৬ ধরনের উন্নত কৃষি যন্ত্রাংশ তৈরি করা হয়, যা দেশের মোট চাহিদার প্রায় ৮০% পূরণ করে থাকে। বর্তমানে কৃষিতে আধুনিকায়ন এবং প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহারের ফলেই এর চাহিদাকে লক্ষ্য করে এখানে গড়ে উঠেছে অনেক ধরনের প্রকৌশল শিল্প কারখানা। এই সমস্ত প্রকৌশল শিল্প কারখানাতে মূলত কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রাংশ, এর মধ্যে আছে সেচ, ট্রাক্টর, পাওয়ার টিলার,
সহ কৃষির সাথে জড়িত বিভিন্ন খুচরা যন্ত্রাংশ এবং এই সমস্ত যন্ত্রাংশ তৈরি করার ফলে বর্তমানে বিদেশ থেকে যে সমস্ত যন্ত্রপাতি আমদানি করা হতো তার অনেকটাই সাশ্রয় হয়ে গেছে। এখানকার উৎপাদিত যন্ত্রপাতি এখনই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল এবং ভুটানে কিছু রপ্তানি হয়। আমি মনে করি যে শুধু ভুটান এবং নেপালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যদি সরকারের পৃষ্ঠপোষকতা থাকে বা নীতিগত যদি পরিবর্তন আসে তাহলে এখানকার উৎপাদিত যন্ত্রপাতি বিশ্বের অনেক দেশেই এটা রপ্তানি করা সম্ভব হবে এবং আমাদের দেশে যে কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রার এটা একদিকে যেমন আর্ন করা সম্ভব হবে, অন্যদিকে এটা সাশ্রয় করা সম্ভব হবে। বগুড়া অঞ্চলের ফাউন্ডি শিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বেশ কিছু ওয়ার্কশপ বা লেদ। এই সমস্ত ওয়ার্কশপে ঢালাইকৃত যন্ত্রাংশ ফিনিশিং ও প্রক্রিয়াজাতের মাধ্যমে ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়। প্রায় 1 লক্ষ শ্রমিক কৃষিভিত্তিক এই সমস্ত শিল্পের সাথে সরাসরি জড়িত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এই সমস্ত খুচরা ও ক্ষুদ্র কৃষিযন্ত্র নির্মাণ কারখানায়। ফাউন্ড্রি শিল্প দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে। আরও পৃষ্ঠপোষকতা পেলে বিকাশমান এই খুচরা শিল্প একদিন অধিক ভারী শিল্পে পরিণত হতে পারে। স্বল্প বৃষ্টি এবং অনাবৃষ্টির সময় ফসল উৎপাদন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জমিতে নিয়মিত পানি সেচ দেয়া হয়। বাংলাদেশের প্রায় সর্বত্র সেচ যন্ত্রের ব্যবহার হয়ে থাকে। সাম্প্রতিক এক জরিপে জানা যায় দেশে প্রায় 4,49,226টি অগভীর নলকূপ বা ছোট ইঞ্জিন চালিত সেচ পাম্প রয়েছে। দেশে এখন ধান আবাদের সবচেয়ে বড় মৌসুম বা বোরো মৌসুম চলছে। ইতোমধ্যে ধান রোপণ প্রায় সম্পূর্ণ হয়েছে। মাঠে মাঠে ইঞ্জিন চালিত সেচ পাম্পের সাহায্যে ধানের জমিতে পানি সেচের এই চিত্র বেশ পরিচিত। পানি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ কোনোভাবে কাম্য নয়। ধান চাষের জমিতে সর্বদা পানি জমিয়ে রাখার প্রয়োজন নেই বলে অনেকেই অভিমত দিয়েছেন। একবার 5 থেকে 7 সেন্টিমিটার উচ্চতায় পানি সেচ দেওয়ার 3 দিন পর পুনরায় জমিতে সেচ দিলে পানির অপচয় প্রায় 25 ভাগ রোধ করা সম্ভব। এতে ধান গাছের কোনো প্রকার ক্ষতি হয় না। এটি বগুড়া সদর উপজেলার কালীবালা ফসলের মাঠ। এখানকার প্রতিটি কৃষক নিজের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। এই যে এই এলাকায় ধান যে করে মানুষ, এই ধানের সেচ দিতেছে দেখলাম যে আপনাদের নিজেদের আছে, এই শ্যালো মেশিনগুলো, এই শ্যালো মেশিনগুলোর আসলে কোনো কি মনে হইতেছে যে এগুলো সবার কাছে আছে, আরো দরকার কিনা, সমস্যা কিরকম? যার মানে জমি যার মনে করেন 2-3 বিঘা 4 বিঘা তার শ্যালো মেশিন আছে। তো এই যে আমরা তো শুনলাম যে আপনি এই এলাকায় মোটামুটি অনেক ক্ষেত জমি জমা আছে, এতে সেচ দিতেছেন দেখলাম। তো এরকম কয়টা মেশিন আপনার শ্যালো মেশিন? শ্যালো মেশিন বর্তমানে এটাই। আচ্ছা, 8 আছে বেচা দিয়েছি। আচ্ছা, এইটাতে কতটুকু, এটা যে সেচ দিতেছেন আপনারই ক্ষেত? হ্যাঁ, আমার ক্ষেত। অন্য কারো ক্ষেতে সেচ দেন কিনা? দেই, ওই কাছাকাছি যেগুলো আছে সেটা 2 টাকা ধরুন দেই পানি। আচ্ছা, হিসাবটা কি, কত টাকা করে দেন? ওই ইরি সিজনে 120 টাকা শতক। হ্যাঁ। আর এই অবি শস্যের সিজনে 10 টাকা শতক। তো সারাদিন আপনারা যে সেচ দেন, এই সারা দিনে আসলে কতটুকু জায়গা সেচ দিতে পারেন এই মেশিন দিয়ে? কতক্ষণ দেন? ধরুন 6-7 বিঘা। তো এখন আপনারা বলেন দেখি যে আসলে আপনাদের এখন কি সমস্যা, কি হইলে ভালো হইতো, আপনাদের একটু উপকার হবে, আমাদেরকে একটু জানান। আরে বাপু, সমস্যা এখন গাড়ি তো মার খায় শেষ হয়ে গেছে। আচ্ছা, 2,60,000 টাকা আবাদ করছেন ফসল। হ্যাঁ, কি করছিলেন ফসল? আলু। অবশ্যই আলু। আচ্ছা, আলু। হ্যাঁ। 4 টাকা কেজি আলু বেচে দাম থাকে।
এখন 4 টাকা কেজি আলু। বর্তমানে এখন 4 টাকা এখনো বর্তমান। না দেখলাম যে খেতে তো কেউ আলু তুলতেছে না, সব খেতে আছে। সব উঠে গেছে শশা কলাইছে, ভুট্টা কলাইছে, লাউ এখন তো এটা কলাইছে। তো উঠে ফেলতে হবে। আচ্ছা, ওই দিকে টানা দিবি না আলুই তুলবি কম। এই এলাকায় কি কেউ ধান করে না? হ্যাঁ ইরি ধান হয়, ইরি ধান। চায়না চায়না আর আটাশ। এইটার কিরকম বাজার, মানুষজন এটা করতেছে কিনা? এটা করে প্রচুর। হ্যাঁ, আমাদের এদিকে জমি কম তো এই জন্য কম করে আর কি, এই যে নামা জমিগুলো করে আর কি। নামা জমি কম, মানে এঁটেল মাটি কম। কোন কোন ধানটা বেশি করে? 28টা বেশি করে। 28। যে এই যে চার্জ দিতেছেন, এই চার্জ দিতে গেলে যে কি মেশিন পত্র লাগে কিনা, দেন কিনা? দিই, আমরা তো ছোট পাওয়ার টিলার ব্যবহার করি, হ্যাঁ, বড় ট্রাক্টর ব্যবহার করি, যখন যেটা সুযোগ মোতাবেক পাই সেটা তখন ব্যবহার করি। হ্যাঁ। এখন থেকে প্রায় 2 মাস পর দেশে বোরো ধান কাটার মৌসুম শুরু হবে। তাই কৃষক ভাইদের ধান কাটার প্রস্তুতি গ্রহণ করা জরুরি। ধান কাটার আধুনিক যন্ত্র ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। TMSS বা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ সূচনালগ্ন থেকে সমাজের অনগ্রসর মানুষের ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার প্রয়াস অব্যাহত রেখেছে। TMSS মানে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এইটার জন্ম হলো গ্রামে, প্রত্যন্ত গ্রামে। এই গ্রামের কৃষক, বিশেষ করে মহিলা কৃষানীদের দ্বারা এই সংগঠনের জন্ম, এবং এই সংগঠনের মূল চালিকা শক্তি হলো কৃষককুল। তো আমাদের প্রথমত ন্যাচারাল এবং অযান্ত্রিকীকরণ কৃষিকাজ চলতো। তো বর্তমানে শ্রমিকের মূল্য যখন বেড়ে যাচ্ছে এবং কৃষির উৎপাদন খরচ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা যান্ত্রিকীকরণের দিকে অগ্রসর হলাম এবং বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান SCI তাদের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করে তাদের মাধ্যমে অনেক যন্ত্রপাতি, কৃষিজাত যন্ত্রপাতি আমরা নিয়েছি। আমাদের বেনিফিশিয়ারিদের মধ্যে গ্রুপ ভিত্তিক, ইন্ডিভিজুয়াল যারা উদ্যোক্তা, যারা ব্যবসা করতে চায়, তাদের মধ্যে এই যন্ত্রগুলো দিয়ে আপনার কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে, ফলে প্রোডাক্টিভিটি অনেক বাড়তেছে। সুপ্রিয় দর্শক, আমরা আধুনিক কৃষি বা স্মার্ট এগ্রিকালচার যেটিকে বলছি, সেই জায়গাটিতে কিন্তু কৃষি যন্ত্র বা প্রযুক্তির ব্যবহার কিন্তু অনেক বেড়েছে, এবং এই কৃষি যন্ত্র বা প্রযুক্তিগুলো মানুষের কাছে সহজলভ্য করার জন্য সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে, এবং সরকারের সাথে সাথে অনেক প্রতিষ্ঠান, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু যুগবদ্ধভাবে কাজ করে কিন্তু বাংলাদেশের কৃষিকে আরও উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা যারা এই কৃষি যন্ত্র বা প্রযুক্তি বিষয়ক কোনো তথ্য পেতে চান, আপনি কিন্তু একটু চেষ্টা করলেই আপনারা আশেপাশে উপজেলা কৃষি অফিস পেয়ে যাবেন। সেখানে যোগাযোগ করলে আপনারা কৃষি ভর্তুকি সহ যে কোনো সহযোগিতা কিন্তু ওখান থেকে পাবেন। দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।